সবাইকে সুস্বাগতম। আমরা ইংরেজি শেখার একটা শর্টকাট লার্নিং ওয়ে খুঁজছিলাম বা শর্টকাট একটা গাইডলাইন আমরা করছিলাম। তো আজকে আমাদের পর্ব 6। আমি প্রফেসর প্রণব সেন তোমাদের সামনে আছি। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর অলসো ওয়েল। আমিও খুব ভালো আছি। তো সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। তো আমরা আহ, একে একে 5টা ক্লাস শেষ করছি। আজকে 6 নম্বর ক্লাস, এবং এর মধ্যে আমাদের এর আগে বিগত 3টা ফ্রেজ তোমাদেরকে দেখাইছিলাম। আজকে 4টে 4র্থ নম্বর ফ্রেজ এবং এটা লাস্ট ফ্রেজ। এই ফ্রেজগুলো ব্যবহার করা না শিখলে তুমি কখনোই ইংরেজি ভাষাটা শিখতে পারবে না, বা বিশেষ করে ইংরেজি ভাষা না, যে কোনো ভাষা তোমার দ্বারা এটা করা সম্ভব। দেখো, এখন এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ফ্রেজ। যে কোনো লার্নিংয়ের মূল চাবি, তুমি যেটাই শিখতে যাও না কেন, এটা আমি গত ভিডিওতে বলছিলাম যে তুমি ইংরেজি শেখো বা যে কোনো ভাষায় শেখো, এখানে মূল জিনিসটা কাজ করে ফ্রেজ। তুমি মিউজিক শেখো বা গান শেখো, এখানে তোমাকে ফ্রেজটা শিখতে হবে, বা ফ্রেজ না জানলে তুমি এই গান করতে পারবে না। বা তুমি এই জাতীয় কোনো, যেমন যদি তুমি ফিজিক্স শিখতে যাও, তাহলে ফিজিক্সেরও এরকম তোমার একটা ফ্রেজ আছে। অর্থাৎ কয়েকটা জিনিস মিলিয়ে একটা জিনিস তৈরি হয়, এবং সেই জিনিসটা খুব ঘন ঘন কাজে লাগে। এই যেটা ঘন ঘন কাজে লাগে, আমরা এটাকেই ভাষার মধ্যে বলছে ফ্রেজ। ফ্রেজ মানে কয়েকটা জিনিস একসাথে মিলিত হয়ে যে জিনিসটা তৈরি করা। তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে পাস্ট পার্টিসিপল। এর আগের ভিডিওতে আমরা আরও কয়েকটা করছিলাম। তো আজকের পাস্ট পার্টিসিপল এই জিনিসটা কি আমি তোমাদেরকে একটু বুঝাই, কারণ এই বিষয়টা বেশ একটু জটিল তোমাকে লাগতে পারে। কারণ প্রিপজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের মতন এত সহজবোধ্য না। এই ফ্রেজটা মূলত একটা প্যাসিভ ভয়েসের কাটা অংশ। একটা প্যাসিভ ভয়েসের গঠন প্রণালীটা কী হয়, ভার্বের তৃতীয় রূপ হয়, এবং এরপর একটা প্রিপজিশন বসে বা বাই বসে। ম্যাক্সিমাম সময় সেখানে বাই দেখা যায়। তারপর একটা নাউন কমপ্লিমেন্ট থাকে। ঠিক তেমনিভাবে এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এটা প্যাসিভ ভয়েসের একটা কাটা অংশ। তো আমি একটা বাক্য লিখে, এই বাক্য লিখে তোমাদেরকে দেখাই যে এই জিনিসটা আসলে কিভাবে হয়। তো এটা দেখো, আই বট এ আই বট এ বুক written by রবীন্দ্রনাথ। দেখো, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বই কিনলাম। এখান থেকে এইটুকু দেখো, এটাকেই বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে ভার্বের তৃতীয় রূপ বসেছে, তারপর একটা বাই বা প্রিপজিশন বসেছে। এখানে ভার্ব প্যাসিভ ভয়েস বলতেই আমরা বুঝি বাই, শুধু বাই বলে না, যে কোনো প্রিপজিশন এখানে আসতে পারে। তো এই যে ভার্বের তৃতীয় রূপ এবং তারপরে একটা প্রিপজিশন এবং তারপরে একটা নাউন কমপ্লিমেন্ট, এটাই কিন্তু মূলত পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো এই পাস্ট পার্টিসিপল ফ্রেজের এখানে বাংলা অর্থ লেখাটা হচ্ছে যে রবীন্দ্রনাথের লেখা আমি একটা বই কিনলাম। দেখো, এখানে আমি একটা বই কিনলাম, আমি এখানে দাগ দিয়ে ভাগ করে দিলাম, আমি একটা বই কিনলাম, এটা হচ্ছে মূল বাক্য। এই বাক্যের সাথে একটা জুড়ে দেওয়া হয়েছে। তা ফ্রেজ সাধারণত নিজে নিজে কোনো কাজ করে না, একটা বাক্যের সাথে যুক্ত থাকে। আর এই ফ্রেজটা আমরা কেন ব্যবহার করি আমি বিগত ক্লাসে তোমাদেরকে বলেছি। এই ফ্রেজটা মূলত ব্যবহার করা হয় ভাষাকে সংক্ষিপ্ত করার জন্য, অল্প সময়ে বলার জন্য, খুব সহজে কারোর কাছে তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য, এবং এখানে সময় বাঁচায়, তথ্য বাঁচায়, সব কিছুকে সংক্ষেপ করে। আর আরেকটা শেষে যে জিনিসটা হয় সেটা হচ্ছে শ্রুতি মাধুর্যতা। প্রত্যেকটি বাক্যের সাথে যদি ফ্রেজ যোগ করা না হতো, তাহলে বাক্যগুলোকে অকারণ অনেক বড় করতে হতো,
শুনতে ভালো লাগতো না, ভাষার মধ্যে কোনো মাধুর্যতা থাকতো না, সময় বেশি লাগতো। কিন্তু ফ্রেজ ব্যবহার করলে এই জিনিসগুলো কমে যায়। এবং শুধু তাই না, তো এই ফ্রেজ একটা মনের ভাব প্রকাশ করে। আমরা অনেক সময় মনের ভাব প্রকাশ করতে গিয়ে অনেক কথা বলতে হয়। তো বিশেষ করে যারা ভাষাবিদ বা ভাষা সম্পর্কে ভালো দখল আছে, তারা সবসময় ফ্রেজ দিয়ে কিন্তু সাধারণত কথা বলতে থাকে বা কথাটা বলে। এই জন্য বলে যে খুব সহজে কারোর কাছে ভাষাটা পৌঁছে দেওয়ার জন্য। তো দেখো, তাহলে আমি এই যে বিষয়টা লিখলাম, তুমি জিনিসটা বুঝতে পারলে। এখন আমি এই বাক্যটাকে তোমাকে একটু আলাদা করে দেখাই যে এখানে দুটো বাক্য কেন ছিল। যেমন এই বাক্যটা যদি আমি এভাবে লিখি, এ বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। তো এ বুক এবং রিটেন, তার মানে এই বাক্যের যেটা অবজেক্ট, আবার এই যে বাক্যের এটা সাবজেক্ট, এই বাক্যের সাথে যখন আমরা এটা জুড়ে দিলাম, তার মানে এই বাক্যটা এখানে অবজেক্ট ছিল। অবজেক্টের সাথে সংশ্লিষ্ট কোনো কথা যখন আবার যুক্ত থাকে, তখনই আমরা ওটা প্যাসিভে চলে যাই। তার মানে এই বুকটা এখানে এই যে সাবজেক্ট না, যদি এখানে অনেকে সাবজেক্ট বলে মনে করে, কারণ সাবজেক্ট হলে ভার্বের সাথে একটা মিল থাকে। তো এর আগে তোমাকে আরেকটা কথা বলি যে এই সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে অনেকে ভুল করার জন্য, যে সাবজেক্ট মানে কর্তা আর অবজেক্ট মানে কর্ম। তাহলে এই বইটা লেখা, বই কখনো নিজে নিজে লিখতে পারে না। বই কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তো এই যেহেতু রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথ এখানে সাবজেক্ট, তাহলে বইটা এখানে অবজেক্ট। তার মানে অবজেক্ট দিয়ে যখন বাক্য শুরু হয় তখন আমরা প্যাসিভ বলি। তার মানে এই বাক্যের একটা অবজেক্ট এবং অবজেক্টের সাথে এই যে কথাগুলো, এই বুকটা ছিল, ওয়াজটা লেখা হলো না। ওয়াজটা এই জন্যই লেখা হলো না, কারণ ওয়াজটা লিখলে আমরা একটা পুরোপুরি বাক্যই হয়ে যাচ্ছে। তাহলে আমরা তো পুরোপুরি বাক্য না, পুরো বাক্যটা আগে লেখা হয়েছে। ঠিক তেমনিভাবে এই পুরো বাক্যটা আমরা পরে লেখার দরকার নেই, এই জন্য আমাদের ওটাকে ফ্রেজ করে দেওয়া হয় বা মূল কথাটা বলে দেওয়া হয়। এখানে ফ্রেজ বলতে বোঝাই মূল তথ্যটা বা মূল জিনিসটা, সেই মূল জিনিসটাই মূলত ফ্রেজ। তার মানে তুমি যে প্রেজেন্ট পার্টিসিপল বলো, ইনফিনিটিভ বলো বা পাস্ট পার্টিসিপল বলো, তুমি যেটাই বলো না কেন, প্রত্যেকটাই কিন্তু একটা ফ্রেজ এবং মূল কথা। তাহলে আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে কি জানলাম? আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানলাম যে যে ভার্বের তৃতীয় রূপ হয়, তারপরে একটা প্রিপোজিশন বসে, তারপরে নাউন কমপ্লিমেন্ট বসে, এবং এইটা মূল কথার সাথে যুক্ত থাকে। এবং সেই মূল কথার যে শেষের অংশটা থাকে, সেই অংশটা সাধারণত পরবর্তী বাক্যের অবজেক্ট হয়ে যায়। শেষের যে শব্দটা থাকে বা অবজেক্টটা থাকে, এই অবজেক্টটা পরবর্তী বাক্যের সাথে সংশ্লিষ্ট থাকে এবং সম্পর্ক থাকে, এবং সেটা তোমার কাছে একটা প্যাসিভ ভয়েসের রূপ নেয়। আমি আর একটা বাক্য বলি, যেমন আমি মাকে একটা কথা বলেছি, আই টোল্ড, সরি, আই হিয়ার্ড এ ওয়ার্ড। ধর আমি একটা কথা শুনলাম। এবার কথাটা কার ছিল? এখানে এটা হচ্ছে কথা। ধর এখানে লিখলাম টোল্ড বাই মাই মাদার। টোল্ড বাই মাদার, সরি এখানে মাই কথাটা লাগবে। দেখো এই যে অংশটা আমার মায়ের বলা, এখানে কথাটা হবে মায়ের বলা। আমি একটা কথা শুনলাম। তো আমি একটা কথা শুনলাম, আমি এখানে সাবজেক্ট, একটা কথা এটা হচ্ছে অবজেক্ট। এই যে শুনলাম, সরি এই জায়গাটা একটুখানি, শুনলাম, তো শুনলাম বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। তো আমি একটা কথা শুনলাম, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। আমার বাক্যটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। কিন্তু পরবর্তী যে বাক্যটা দেখো, এই যে মায়ের বলা,
তো মায়ের বলা একটা ইনকমপ্লিট একটা কথা, অসম্পূর্ণ একটা কথা, অর্থাৎ প্রতিটা ফ্রেজ কিন্তু একটা অসম্পূর্ণ বাক্য। তো এই যে অসম্পূর্ণ বাক্য আমরা একটা সম্পূর্ণ বাক্যের সাথে যুক্ত করি, তার মানে একটা সম্পূর্ণ আর একটা অসম্পূর্ণ। তার মানে ফ্রেজ মানে হচ্ছে অসম্পূর্ণ, যার সাবজেক্ট থাকে না, ভাব থাকে না, ভাবটা তোমার নন ফিনাইট রূপে আসে বা অসমাপিকা ক্রিয়া রূপে আসে। তো অসমাপিকা ক্রিয়ার আমি তোমাকে বলছিলাম যে তিনটে রূপ হয়। একটা হচ্ছে ইনফিনিটিভ হয় বা টু যুক্ত, একটা আইএনজি যুক্ত হয়, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভার্বের তৃতীয় রূপ। এই হচ্ছে তোমার কিন্তু নন ফিনাইট বা অসমাপিকা ক্রিয়া। তাহলে এই যে অসমাপিকা ক্রিয়া, এই ব্যবহারগুলো প্রত্যেকটি বাক্যের সাথে খুব ঘন ঘন ব্যবহার করা হয়, এবং এইগুলো লিখলে বা এইগুলো ব্যবহার করতে জানলে সবচেয়ে বেশি যে সুবিধা হয়, আমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখি, তো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে প্রত্যেকটি বাক্য কিন্তু আমাদের যে মনের ভাবটা আমরা প্রকাশ করি, সেই প্রকাশ করতে গিয়ে কিন্তু সব জায়গায় একটা শর্ট হয়ে যায়। তো আমরা যদি ফ্রেজগুলো ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই বাক্যগুলো একটা সংক্ষেপ রূপ ধারণ করে, খুব সহজে মনের কথা বলতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা মতো মনের ফিলিংস প্রকাশ করতে পারি। এই যে মনের ফিলিংস বা মনের যে অনুভূতিটা, এই মনের অনুভূতি প্রকাশ করার জন্যই কিন্তু ফ্রেজগুলো ব্যবহার করা হয়। তাহলে ফ্রেজ যদি তুমি ব্যবহার করতে না পারো, তাহলে মনের যে অনুভূতিটা প্রকাশ করা হয় না, যার কারণে অনেকে লিখতে গেলে বিব্রত কেন বোধ করে। এই বিব্রত বোধ করে এই জন্যই, কারণ সে ফ্রেজগুলো বানাতে পারে না, লিখতে পারে না। তো এই ফ্রেজগুলো যদি তুমি বানাতে পারো বা লিখতে পারো বা তৈরি করতে পারো, তোমার এই ভাষার এই জার্নিটা খুব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আজকে আমরা যারা ইংরেজি শিখেছি, তোমার কি মনে হয় যে ইংরেজিটা আমরা তোমাদের মতো ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে শিখেছি, কি অত সময় ধরে শিখেছি? না, এইটা আমরা খুব দ্রুত শিখেছি শুধুমাত্র এইসব কারণে। তার মানে আমরা খুব চটজলদি কোনো কিছু তৈরি করতে পারতাম এবং তৈরি করার ক্ষমতা রাখতাম, এবং ফ্রি হ্যান্ডে বা মুক্ত হস্তে লিখতাম। তো ফ্রেজগুলো যদি তুমি বানাতে না পারো, তা তুমি কখনো ফ্রি হ্যান্ডে লিখতে পারবে না। কারণ তুমি এই যে আমরা যখন ফ্রি হ্যান্ডে লিখছি, তখন কোন অংশটা সাবজেক্ট, কোন অংশটা ভার্ব, কোন অংশটা অবজেক্ট, সব কিন্তু আমরা আলাদা করতে পারছি। এবং অবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে যে পার্থক্যটা আমি একটু আগে বললাম, যে সাবজেক্ট মানে কর্তা, অবজেক্ট মানে কর্ম, তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট দুটো কিন্তু এক জিনিস না। এটা অধিকাংশ ছাত্রছাত্রী একটা গুলিয়ে ফেলে। আর পরবর্তীতে যে ফ্রেজটা, বিশেষ করে এই যে পাস্ট পার্টিসিপল যে ফ্রেজটা হলো, কারণ এইটা হচ্ছে মূলত প্যাসিভ ভয়েসের একটা কাটা অংশ। তো আমি তোমাদেরকে আর একটা ইয়ে দেখাই, এই ফ্রেজগুলো বানিয়ে তুমি দেখাই আমি কিভাবে ফ্রেজগুলো তৈরি হয়। তার মানে তুমি আগে একটা পুরো বাক্য লিখবে, যে কোনো অর্থবোধক বাক্য, সেই অর্থবোধক বাক্যের সাথে আবার এইভাবে একটা ভার্বের তৃতীয় রূপ তৈরি করে বা প্যাসিভ ভয়েসের একটা কাটা অংশ তুমি যুক্ত করে দাও। যেমন মনে করো, দে হ্যাভ মেড সরি দে হ্যাভ বিল্ড BUILT এ হাউস। তারা একটা বাড়ি বানিয়েছে। এখন দেখো, এই বাড়িটা মনে করো কাঠের তৈরি, বাড়িটা কংক্রিটের তৈরি, বাড়িটা তোমার কি বলি, তোমার বাঁশ দিয়ে তৈরি হতে পারে, বেড়া দিয়ে তৈরি হতে পারে। তাহলে আমি এখানে লিখলাম যে তারা আছে যে কাঠ দিয়ে তৈরি করেছে। তাহলে আমি এখানে কাঠ দিয়ে যদি লিখি মেড ইন উড, দেখো, বা এখানে আমি এখানে কাঠ দিয়ে তৈরি, আমি বাড়িটাই দিলাম মেড বাই উড। তো এখানে ইনটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাড়িটা দিলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট, মেড বাই উড। তো এই যে মেড বাই, মেড ইন, দেখো প্রিপজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা বলতে হবে, কারণ এক প্রিপজিশন এমন একটা জিনিস যে প্রিপজিশন বদল তো টোটাল বাক্যের অর্থটাই পরিবর্তন। তো ওইটা বলতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা প্রিপজিশনের আমার ভিডিওগুলো দেখো বা আমার ক্লাস করা দেখো, তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে। কারণ ইংরেজি ভাষাটা একটা বিরাট বড় লম্বা একটা ফিল্ড। তোমাকে আমি এর আগেও বলেছি যে এটা কখনো রাতারাতি সম্ভব না, বা তুমি যদি মনে করো খুব চটজলদি এটা শিখে যাবে, কোনো ভুজুং ভাজুং কোনো পদ্ধতি অবলম্বন করে শিখে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। আর ইংরেজি ভাষাটা যদি তুমি না শিখতে পারো,
তাহলে তোমার কোনো ক্যারিয়ার হবে না, বিশেষ করে তোমার একাডেমিক ক্যারিয়ার, লেখাপড়ার জগৎ তো তোমার কাছে একদম মিস হয়ে যাবে, এবং জগৎ থেকে তুমি অনেক কিছু মিস করবা, অনেক কিছু। তো এই যে মেড বাই উড, কাঠ দিয়ে তৈরি আমি একটা বাড়ি বা তারা একটা বাড়ি বানিয়েছে। দেখো এখানে মেড হয়ে গেছে, ভার্বের তৃতীয় রূপ হয়েছে। আবার এ হাউস, আমি যদি এটাকে ভয়েস সেন্সে রূপান্তর করি তখন কি হবে? এ হাউস ইজ মেড বাই, ধরো উড, কাঠ দিয়ে তৈরি একটা বাড়ি বানানো হয়েছে। এখন এই যে এখানে এ হাউস, এটা এখানে অবজেক্ট, আর উডটা এখানে ধরো সাবজেক্ট, আর এইটা হচ্ছে ভার্বের তৃতীয় রূপ বসেছে। কেন? কারণ এই যে ভার্বের তৃতীয় রূপটা বসলো, কারণ প্যাসিভ ভয়েস হওয়ার কারণে। তার মানে এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা মানে কি? প্যাসিভ ভয়েসের কাটা অংশ, সহজ কথায় যেভাবে বললে হয়, প্যাসিভ ভয়েসের একটা কাটা অংশ। তার মানে আমরা যদি ভয়েস চেঞ্জ করতে পারি তাহলে আমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবো। তো ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমরা জানো যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ আর প্যাসিভ। তার মানে কর্তা দিয়ে যখন বাক্য শুরু হয় তখন আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, ওটা আমরা সরাসরি টেন্সে দেখি, তাই আমাদের ওটা চিনতে বা বুঝতে কষ্ট হয় না। কিন্তু প্যাসিভ ভয়েসটা আছে যখন বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। এই যে অবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হয়েছে বলে ওই বাক্যটা প্যাসিভ হয়ে গেছে। আর প্যাসিভ মানে ভার্বের তৃতীয় রূপ, এই জন্য ভার্বের তৃতীয় রূপটা বসেছে। তার মানে ভার্বের তৃতীয় রূপ থেকে শেষের যে অংশটা, ওটাকেই বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই জিনিসটা সম্পর্কে আমরা কি কি জানলাম? যেমন কাঠ দিয়ে তৈরি, তাহলে আমরা যেগুলো লিখছিলাম আগে সেগুলো দেখি। প্রথমটা লিখছিলাম রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের লেখা, তাহলে রিটেন বাই রবীন্দ্রনাথ, রিটেন বাই রবীন্দ্রনাথ, আমি সংক্ষেপে লিখলাম। তারপরে বাক্যটা লিখছিলাম, তারপরে বাক্যটা ধরো এখানে লেখা আছে কাঠের তৈরি, কাঠের তৈরি, তার মানে মেড বাই উড, বা কাঠ দিয়ে তৈরি, মেড বাই উড। তাহলে তুমি এইভাবে যে কোনো বাক্য তুমি যদি তৈরি করো যে। আর এখানে আরেকটা কথা বলি যে ভাব দিয়ে তোমাদের আরেকটা তুমি গোলমালে পড়বে, সেটা হচ্ছে ভাব দুই প্রকার, বা কোন ভার্বের প্যাসিভ ভয়েস হয়, কোন ভার্বের ভয়েস চেঞ্জ হয়। ভার্ব যদি ট্রানজিটিভ না হয় বা সকর্মক না হয় তাহলে সেই ভার্বের কিন্তু ট্রানজিটিভ বা ভয়েস চেঞ্জ হবে না। আমরা এখানে যে ভার্বগুলো নিয়েছি সবগুলোই কিন্তু ট্রানজিটিভ, এই জন্য তুমি এখানে ভার্বের তৃতীয় রূপটা ব্যবহার করতে পারছো। কিন্তু ভাবটা যদি ইনট্রানজিটিভ হতো তাহলে কিন্তু ভয়েসই করতে পারতে না, বা ভয়েসটা হয় না। এখন সেই ট্রানজিটিভ ভার্বকে তৃতীয় রূপ দিয়ে তার পরবর্তীতে একটা সাবজেক্টের অংশ দিলে তোমার কিন্তু এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বেশ কিছু বানানোর চেষ্টা করি। যেমন নো, KNOW, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি যদি লিখি নোন টু আস, মানে কি আমাদের জানা, এর সংক্ষেপের কথা হচ্ছে আমাদের জানা, আমাদের জানা। দেখো আমাদের জানা একটি ঘটনা সবাইকে কাঁদিয়েছে, ধরো একটি ঘটনা সবাইকে কাঁদিয়েছে যেটা আমাদের জানা। এই যে যেটা আমাদের জানা, এই ঘটনা আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝাই, তাহলে তুমি খুব সহজেই প্রেজেন্ট পার্টিসিপলটা বুঝতে পারবে। একটি ঘটনা, ধরো এ ফ্যাক্ট হ্যাজ মেড আস ক্রাই, পয়েন্ট আছে নো টু আস। এখন এই যে মাঝখানে ক্রাইটা বসে গেছে, এইটা কিন্তু এই পজিটিভ ভার্বের জন্য। তো এই ক্রাইটা তুমি এখন ধরার দরকার নেই, কারণ এটা একটা উদ্ধকার, এটা এর সাথে সম্পর্ক। ধরে নাও এই জিনিসটা এখানে নাই, এখানে আস আছে। এখন এই আস আর নন, তো আসটা এখানে তো সাবজেক্ট না অবজেক্ট, তাহলে অবজেক্টের পদে যখন ভার্ব আসবে, ভালো করে কথাটা মনে করে বোঝো, অবজেক্টের পরে যখন ভার্ব আসবে সেই ভার্বের তৃতীয় রূপ হবে, অবজেক্টের পরে যখন ভার্ব আসবে সেই ভার্বের তৃতীয় রূপ হবে, এবং এটাই পাস্ট পার্টিসিপল ফ্রেজ।
তার মানে যে এখানে খেয়াল করে দেখো, একটা ঘটনা আমাদেরকে কাঁদিয়েছে, যেটা সকলের জানা। এখন এখানে যদি আমরা কথাটা এভাবে লিখতাম যে সরি, উই আর নোন টু আস, এই জায়গাটায় উই না লিখে যদি আমরা দ্যাট লিখি, দ্যাট ইজ নোন টু আস, বা উই আর নোন টু আস, সে তুমি যেটাই বলো না কেন, এই যে যেটা আমাদেরকে কাঁদিয়েছে বা আমরা যেটা জেনেছি, তো এখানে এই যে দ্যাট এবং উই যেটাই বলো না কেন, এখানে এটা কিন্তু অবজেক্ট, সাবজেক্ট না। তাহলে এই অবজেক্ট বলে এরপরে ভার্বের তৃতীয় রূপ হয়। তার মানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ সম্পর্কে আমরা কি জানলাম, সেটা হচ্ছে একটা বাক্য লেখা থাকে, সেই বাক্যের সাথে সংশ্লিষ্ট হয়ে পরবর্তী একটা কোনো ফ্রেজ যোগ হয়, এবং সেই বাক্যের যেটা অবজেক্ট, এবং সেই অবজেক্টটা পরে যখন ভার্ব আসে তখন ভার্বের তৃতীয় রূপ হয়, এবং সেই অবজেক্টকে ধরে যদি আমরা আলাদা একটা বাক্য বানাই তাহলে টোটালি প্যাসিভ ভয়েসের। তাহলে প্যাসিভ ভয়েসের গঠন প্রণালীটা কি হয়? প্যাসিভ ভয়েসের গঠন প্রণালী হয়, প্রথমে বসে অবজেক্ট, তারপরে বসে একটা বিভার্ব, তারপরে বসে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পিপি টু, তারপরে আসে একটা প্রিপজিশন, তারপরে আসে সাবজেক্ট। অর্থাৎ দেখো উল্টে গেছে, সাবজেক্টটা দিয়ে আমরা আগে বাক্য শুরু করি, কিন্তু এখানে সাবজেক্টের পরিবর্তে অবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হয়েছে। তার মানে এখানে যে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, অর্থাৎ অবজেক্টের পরে ভার্ব আসে, এই অবজেক্টের পরে ভার্ব আসে বলেই ভার্বের তৃতীয় রূপটা হয়। তো এইভাবে তুমি প্র্যাকটিসটা করতে থাকো বাড়িতে যে কোনো ভাব নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে এটা তুমি কিভাবে প্র্যাকটিস করবে, ট্রানজিটিভ ভাব নেবে, ডিকশনারি যদি তুমি বের করো তাহলে তুমি ডিকশনারিতে ওটা পাবে। তাছাড়া এখন বিভিন্ন অ্যাপসের মধ্যে বা তুমি গুগল ট্রান্সলেশনে গেলেও ওখানে তুমি সব পেয়ে যাবে। তো যে কোনো জায়গায় গিয়ে তুমি আগে দেখবে যে ভাবটা ট্রানজিটিভ না ইন্টারজেটিভ। ভাবটা যদি ট্রানজিটিভ হয় তাহলে তুমি সহজে এটা তুমি বানাও এবং ভার্বের 3 নম্বর রূপ তৈরি করো, তারপর একটা প্রিপজিশন যোগ করো, এবং এই কথা ব্যবহার করতে করতে কোনো এক সময়ে তুমি এই বিষয়ে তোমার মধ্যে একটা অ্যাবিলিটি চলে আসবে, একটা স্কিল চলে আসবে, তুমি সব কিছু তখন বুঝতে পারবে। যতক্ষণ না তুমি এটা নিয়ে কাজে না নামছো ততক্ষণ পর্যন্ত তোমার ফ্রেজটা কিন্তু তুমি বানাতে পারবে না। আর ফ্রেজ বানাতে না পারলে তুমি ইংরেজির ইটাও বুঝতে পারবে না এবং ধরেও রাখতে পারবে না। তো যাই হোক, আজকে আমি আর ভিডিওটা বড় করবো না, আমরা সামনের ভিডিওতে আমি তোমাকে ডিটেইলটা বোঝাবো। অর্থাৎ একটা বাক্য তৈরি করতে গেলে যা যা লাগে আমি তোমার এই 6টা ক্লাসে পুরোপুরিটা দিয়ে দিলাম, এবং সামনের ক্লাস থেকে শুরু হবে মূল যে ক্লাস বা ইংরেজি শিক্ষার যে মূল যে চাবিটা, সেটা সামনের ক্লাস থেকে শুরু হবে। কারণ ওই জিনিস বোঝাতে গেলে তোমার অনেক জিনিস দরকার, সেগুলো আমি মোটামুটি দিয়ে দিয়েছি। তাছাড়া আরও অনেক জিনিস দরকার যেগুলো তোমার এই কয়টা ভিডিওর মধ্যে বলা সম্ভব না। ওগুলো যখন আমরা ওই ক্লাসগুলো করব তখন আমি তোমাদেরকে সব রেফারেন্স সহ বা সব কিছু বুঝাই দেবো, গ্রামাটিক্যালি নির্ভুল করে বুঝাই দেবো। যদি তুমি আমাদের সাথে এইভাবে থাকো তা আশা করি তুমি 6 মাসের মধ্যে তোমার ইংরেজির প্রতি একটা চরম দখল চলে আসবে। শুধু দখল বললাম না, চরম দখল চলে আসবে, কারণ এটা খুব বেশি সময় লাগে না, কিন্তু ভুলভাল প্র্যাকটিসের কারণে আসলে সময় লাগে। তো আজকে এই পর্যন্তই। তো আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। তো আবার দেখা হতো সামনে একটা নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই।